প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের প্রথম কবিতা রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস। এই ভিডিওটির আগে আমরা আরও একটি ভিডিও আপলোড করেছি, যেখানে আমরা আলোচ্য কবিতার ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট অথর, সোর্স, থিম এবং বেশ কিছু নোটস নিয়ে আলোচনা করেছি। তো আমরা সকলেই জানি, কোনো গল্প বা কবিতা শুরুর আগে যদি ওই ম্যান্ডেটরি পার্টগুলোকে আমরা পড়ে নিতে পারি, তাহলে ওই গল্পটি বা কবিতাটি আমাদের কাছে অনেক গুণ সহজ বা ইজি হয়ে যায়। তো যদি তোমরা ভিডিওটি এখনও পর্যন্ত না দেখে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ করে আগের ভিডিওটি দেখে আসো। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের সাথে থেকো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস কবিতার লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা। মাই লাস্ট ডাচেস, মাই অর্থাৎ আমার, লাস্ট হচ্ছে সর্বশেষ, ডাচেস মানে হচ্ছে রানী। আমরা জানি ডিউক মানে হচ্ছে রাজা, আর তার জেন্ডার চেঞ্জ করলে হয় ডাচেস, ডাচেস মানে হচ্ছে রানী। তো রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস, এই ছোট্ট টাইটেলের অর্থ হচ্ছে আমার সর্বশেষ রানী। তো শুরু করছি কি দিয়ে কবিতাটা? প্রথমেই বলছে ফেরারা। হোয়াট ইজ ফেরারা? ফেরারা আগেই বলেছি যে যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো, ব্যাকগ্রাউন্ড ভিডিওটি, তাহলে অবশ্যই দেখে আসো। তো ফেরারা হচ্ছে সিটি অফ ইটালি, অর্থাৎ ইটালির একটা শহর। তো শুরু করছি কি, অর্থাৎ এই যে কবিতা, এই কবিতার প্লটটা সেট করা হয়েছে কোথায়? ফেরারা শহর বা ইটালির সিটিকে কেন্দ্র করে। তো কবিতার প্রথম লাইনে আমরা কি দেখছি? কবি বলছেন দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। দ্যাটস মাই লাস্ট ডাচেস, অর্থাৎ এটা হলো আমার সর্বশেষ রানী, এটা হলো আমার শেষ রানী। সেটা কি করা আছে বলছে? পেইন্টেড অন দ্য ওয়াল, পেইন্টেড করা অর্থাৎ ছবি আঁকা। কোথায় ছবি আঁকা? না অন দ্য ওয়াল অর্থাৎ দেয়ালের গায়ে। এখানে এই প্রথম যে লাইন, ফার্স্ট লাইন থেকে আমরা বুঝতে পারছি কি, যে দ্যাটস মাই লাস্ট ডাচেস মানে আমার সর্বশেষ রানী। তো সর্বশেষ তখনই হয় যখন তার আগে কিছু থাকে, তাই না? তো এখান থেকে একটা ক্লিয়ার ইনফরমেশন আমরা পেয়ে যাচ্ছি কি, যে রাজার এই একটা মাত্র রানী ছিল না, এর পূর্বেও রাজার আরও বেশ কয়েকটা রানী ছিল। এখানে কোন রাজা? সেই ডিউক আলফানসো। আর কোন রানী? রানী লুক্রেজিয়ার কথা এখানে বলা হচ্ছে। তো এখানে আমরা কি দেখছি, যে ডিউক আলফানসোর দরবারে কোনো একজন আগন্তুক ব্যক্তি বা কোনো একজন স্ট্রেঞ্জ পার্সন এসেছেন। তো এই স্ট্রেঞ্জ পার্সনকে ডিউক আলফানসো কী করছেন? তার মনের কথাগুলো বলছেন। আগে বলেছি আমরা যে এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। আর ড্রামাটিক মনোলগে কী হয়, গল্পের যিনি প্রোটাগনিস্ট থাকে বা কবিতার যিনি হিরো বা প্রধান চরিত্র যিনি থাকেন, তিনি কোনো এক নীরব দর্শককে তার মনের কথা বর্ণনা করেন। তো আজকের আলোচ্য কবিতার যিনি প্রোটাগনিস্ট আছে বা মেন ক্যারেক্টার, যে সে হচ্ছে কি আমাদের ডিউক আলফানসো। তো ডিউক আলফানসো কী করছেন? কোনো একজন অপরিচিত বা আগন্তুক ব্যক্তিকে তার মনের কথাগুলোকে বর্ণনা করছেন। তাই কবিতার প্রথম লাইনেই তিনি বলেছেন দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। দেয়ালের গায়ে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আর কেউ নয়, এটা কে? এটা আমার সর্বশেষ রানী। পরে কি বলছেন? বলছে লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। লুকিং অ্যাজ ইফ, দেখে মনে হচ্ছে, শি ওয়ার অ্যালাইভ মানে তিনি জীবন্ত। এখানে রাজা বলছে সেই আগন্তুক ব্যক্তিকে যে আমার স্ত্রীর ছবিটাকে দেখে কি মনে হচ্ছে? যেটা এখনও জীবন্ত আছে। আর নেক্সট কি বলছে? বলছে আই কল, আমি বলি। আমি কি বলি? দ্যাট পিস এ ওয়ান্ডার। এই পিসটা মানে এই টুকরোটা বা এই ছবিটা, এ ওয়ান্ডার একটা বিস্ময়। তো এখানে কবি বলছে যে কি করছে, ওই যে মাই লাস্ট ডাচেস কবিতার যিনি নায়ক, এই যে ডিউক আলফানসো, তিনি আগন্তুক ব্যক্তিকে বলছেন কি, যে আমি এই চিত্রটিকে বা আমি এই ছবিটিকে বলি এটা একটা বিস্ময়। তারপর কি বলছেন? বলছেন নাও এখন। ফ্রা প্যান্ডলফস হ্যান্ড। জানতে হবে ফ্রা প্যান্ডলফ কে। ফ্রা প্যান্ডলফ হচ্ছে একজন ব্যক্তি যিনি ছিলেন এক বিরাট বড় চিত্রকার। তো সেটাই বলছে কি ফ্রা প্যান্ডলফস হ্যান্ড, অর্থাৎ ফ্রা প্যান্ডলফের হাত কি করেছিল? ওয়ার্ক মানে কাজ করেছিল, বিজিলি এ ডে, ব্যস্তভাবে একটা দিন। অর্থাৎ একটা বিখ্যাত চিত্রশিল্পী ফ্রা প্যান্ডলফ, সে ব্যস্তভাবে বা কঠিন প্রচেষ্টার মাধ্যমে সারাদিন পরিশ্রম করে এই ছবিটিকে তিনি এঁকেছেন বা এই ছবিটি তিনি চিত্রণ করেছেন। তারপর কি বলছে? বলছে অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস, এবং এখানে সে দাঁড়িয়ে আছে। তো এখানে কবি বলছে কি, যে একজন বিখ্যাত চিত্রকার ফ্রা প্যান্ডলফ যে ছিল, সে খুব সুন্দর করে বা তার হাতের কাজ দিয়ে বা তার কারুকার্য দিয়ে এই ছবিটি সুন্দর করে একটা সারা দিন পরিশ্রম করে এঁকেছেন। আর তার আঁকা সেই ছবিটা, এই বিস্ময়ের এই টুকরোটা, এটা এখন দেয়ালের গায়ে টাঙানো আছে। তো এরপরে কি বলছেন? যে উইল ইট প্লিজ ইউ সিট, দয়া করে যদি তুমি বসো, অ্যান্ড লুক অ্যাট হার, এবং তার দিকে যদি তুমি দেখো। অর্থাৎ ডিউক আলফানসো এখানে সেই আগন্তুক ব্যক্তিকে বা স্ট্রেঞ্জ পার্সনকে বলছে
যে দয়া করে যদি তুমি বসো আর তার দিকে একবার দেখো তাহলে কি হবে। আই সেইড, আমি বলি, কি বলি এখানে ডিউক আলফন্সো বলছে আমি বলি, ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন, মানে ফ্রা প্যান্ডলফের এই যে চিত্রশিল্পী, এই ফ্রা প্যান্ডলফের এই ডিজাইনটি বা তার এই ছবিটি বা চিত্রটি ফর নেভার রিড, সহজে পড়া যায় না। আর কি বলছে, বলছে কি স্ট্রেঞ্জার্স লাইক ইউ, যারা তোমার মতো আগন্তুক। এখানে কবি বলছেন যে ওই যে ডিউক আলফন্সো তিনি স্ট্রেঞ্জ পার্সনকে বলছেন কি যে এই যে ছবি বা ফ্রা প্যান্ডলফ যে ছবিটা এঁকেছেন আমার ওয়াইফের যে ছবি, এই ছবিটা খুব সহজে তোমার মতো স্ট্রেঞ্জ যে পার্সন আছে বা তোমার মতো আগন্তুক যে ব্যক্তি আছে এর অর্থ বা মিনিং সে বুঝতে পারবে না। তারপর কি বলছে, বলছে দ্যাট পিকচার কাউন্টিনেন্স, কি দেখে, এই পিকচারের কাউন্টিনেন্স দেখে, অর্থাৎ এই পিকচার মুখমণ্ডল দেখে, অর্থাৎ আমার স্ত্রীর যে মুখমণ্ডলের যে ছবিটা ওখানে আঁকা আছে এই ছবির মুখমণ্ডলের মধ্যে এক বড় একটা ডিপ মেসেজ রয়েছে। তো তোমার মতো আগন্তুক যারা, তারা এই ছবি দেখে বা এই চিত্র দেখে তারা এই ছবির যে মামার্থ বা এই ছবির যে মূল্যায়ন তারা সহজেই করতে পারবে না। তো এর পরের লাইনে কি বলছেন যে দ্য ডেপথ অ্যান্ড প্যাশন, ডেপথ মানে হচ্ছে গভীর, প্যাশন মানে হচ্ছে আসক্তি। তো বলছি কি দ্য ডেপথ অ্যান্ড প্যাশন, এই যে গভীর আসক্তি অফ ইটস আর্নেস্ট গ্লান্স, কিসের মধ্যে আছে, বলছে ইটস আর্নেস্ট, এটার আন্তরিক, গ্লান্স মানে হচ্ছে চাহনির মধ্যে। অর্থাৎ আমার স্ত্রীর যে ছবিটা ওয়ালের গায়ে টাঙানো আছে এর যে গ্লান্স বা এর যে দৃষ্টি বা এর যে চোখ, এই ছবির মধ্যে কি আছে, বলছে দ্য ডেপথ অ্যান্ড প্যাশন, একটা গভীর আসক্তি আছে। অর্থাৎ আমি আমার স্ত্রীর ছবিকে সহজে দেখতে পাই না। তোমরা যে ছবিটাকে সহজ ছবি দেখছো এই ছবিটা আমার কাছে এতটা সহজ নয়, কারণ এই ছবির মধ্যে আমার স্ত্রীর চোখের মধ্যে আমি অনেক কিছুই দেখতে পাই। তাই এখানে রবার্ট ব্রাউনিং কি করছেন, ডিউক আলফন্সো সেই মনের কথাটা তুলে ধরছেন যে কি দ্য ডেপথ অ্যান্ড প্যাশন মানে একটা গভীর আসক্তি অফ ইটস আর্নেস্ট গ্লান্স, এই দৃষ্টির মধ্যে বা আমার ওয়াইফের বা আমার স্ত্রীর এই ছবির মধ্যে বা ছবির চাহনিতে আমি দেখতে পাই। তারপরে কি বলছেন, বলছে বাট টু মাই সেলফ, কিন্তু আমার দিকে দে টার্ন, তারা ঘোরে। এখানে তারা কারা, বলছে তোমার মতো আগন্তুক এর পূর্বেও যারা এসেছিল না তারা আমার দিকে ঘুরতো আর কি করতো, বলছে সিন্স নান পুটস বাই, সিন্স মানে যেহেতু, নান পুটস বাই অর্থাৎ কি কেউ এটাকে সরায়নি। তাই বলছে তোমার মতো আগন্তুক যারা এর পূর্বেও আমার দরবার এসেছিল তারা আমার দিকে ঘুরতো, এই ছবিটাকে দেখতো আর আমার দিকে তাকাতো। কেন তাকাতো, কারণ প্রথম থেকে এই ছবিটাকে এখান থেকে কেউ সরিয়ে দেয়নি। বলছে দ্য কার্টেন মানে এই পর্দাটি আই হ্যাভ ড্রন ফর ইউ, আমি তোমার জন্য খুলে দিয়েছি। তো এখানে কি, এখানে এই যে ডিউক আলফন্সো বলছে কাকে, সেই আগন্তুক বা স্ট্রেঞ্জ পার্সনকে, যে এর পূর্বে আমার কাছে বহু মানুষ এসেছিল, আমি কারোর সামনে আমার এই ছবির পর্দাটাকে আমি সরিয়ে দিইনি। যে এর পূর্বে এখানে বহু মানুষ এসেছিল, তারা আমার সঙ্গে দেখা করেছিল, কিন্তু তারা যখন আসতো আমার ওয়ালের গায়ে যে ছবিটি বা আমার স্ত্রীর যে পেন্টিং যে পিকচারটি আছে এই ছবিটার উপরে তখনও একটা পর্দা দেয়া থাকতো। তাই তারা এই ছবিতে কি আছে বা এর চোখটি কেমন বা এর মুখ কেমন সহজে তারা দেখতে পেত না। তবে কি হচ্ছে, বলছে কেন পেত না, কারণ এটাকে কেউ সরিয়ে নিয়ে যায়নি। তারা কি করতো, তারা ছবিটাকে দেখতো এবং আমার দিকে ঘুরে তাকাতো। কিন্তু প্রথমবারের জন্য কি হয়েছে, বলছে দ্য কার্টেন এই পর্দাটিকে আই হ্যাভ ড্রন ফর ইউ, আমি তোমার জন্য সরিয়ে দিলাম। অর্থাৎ আমি আমার স্ত্রীর বা আমি আমার ওয়াইফের ফেস বা মুখটি তোমাকে দেখার জন্য সুযোগ করে দিলাম। পরে কি বলছে, বলছে বাট আই অ্যান্ড সিমড, এবং মনে হচ্ছে অ্যাজ দে উড আস্ক মি, বলছে এবং মনে হতো। এখানে কবি বলছেন যে ডিউক মানে ওই যে ডিউক আলফন্সো যিনি ছিলেন তিনি বলছেন যে আমার দেখে মনে হতো, কাদের দেখে, সেই স্ট্রেঞ্জ পার্সনগুলোর দেখে যারা এখানে আসতো। বলছে ওদের দেখে, বলছে অ্যান্ড সিমড এবং মনে হতো অ্যাজ দে উড আস্ক মি, তারা যেন আমার কাছে জানতে চায়। কি জানতে চায়, বলছে ইফ দে ডাস্ট, ডাস্ট হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে ভয় পাওয়া। বলছে আমার দেখে মনে হতো বা আমি বুঝতে পারতাম ওই লোকেরাও চাইতো আসলে এই ছবিতে কি আছে বা এই ছবিটি কেমন, কিন্তু তারা আমাকে জিজ্ঞাসা করতো না। তার কারণ কি ছিল, তারা আমাকে দেখে ভয় পেত। সেটাই কবি এখানে বলছে অ্যান্ড সিমড অ্যাজ দে উড লাইক আস্ক মি ইফ দে ডাস্ট, অর্থাৎ কি যে তারা আমার কাছে এটা জানতে চাইতো ঠিকই কিন্তু তারা ভয় পেত, সেই কারণে তারা জিজ্ঞাসা করতো না। তো এরপরে কি বলছেন যে হাউ সাচ এ গ্লান্স কেম দেয়ার, বলছে হাউ কিভাবে, সাচ এ গ্লান্স মানে এই দৃষ্টিটি বা কিভাবে এই চাহনিটি কেম দেয়ার এখানে এসেছে। এখানে কবি বোঝাচ্ছেন যে কি ডিউক আলফন্সো বলছে এর পূর্বে যে স্ট্রেঞ্জ পার্সন যারা ছিল বা এর পূর্বে যে আগন্তুক ব্যক্তি যারা আমার কাছে এসেছিল তারা যারা যারা এই ছবিকে দেখেছে তারা প্রত্যেকবারের জন্য আমাকে জিজ্ঞাসা করেছে কি, সবাই তো দেখতে পেতো না কিন্তু যারাই দেখতে পেতো তারা আমার কাছে জিজ্ঞাসা করতো যে এই দৃষ্টিটি বা এই ছবিটি এখানে কিভাবে এসেছে। তারপরে কি বলছেন, বলছে সুতরাং নট দ্য ফার্স্ট আর ইউ, বলছে তুমি প্রথম নও। কারণ কি এখানে যে অদ্ভুত ব্যক্তি বা আগন্তুক ব্যক্তি যিনি এসেছেন তার চোখের দৃষ্টি দেখে
তার চোখের চাহনি দেখে বা তার চোখের মধ্যে স্পষ্ট যে ছাপ সেটা দেখে রবার্ট আমাদের যে ওই যে ডিউক আলফানসো তিনি বুঝে নিয়েছেন যে ওই আগন্তুক ব্যক্তি তিনিও জানতে চাইছেন যে আসলে এই ছবিটি কার বা কেন এই ছবি দেয়ালের গায়ে ঝোলানো। তাই যে ডিউক আলফানসো ওই লোকের কাছে বা আগন্তুক ব্যক্তির কাছে এটা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, তোমার মতো অনেকেই আমার কাছে এসেছিল, তারা এই ছবিকে দেখেছিল এবং আমার কাছে জানতেও চেয়েছিল অনেকে। তারপরে কি হচ্ছে, বলছে কি আর ইউ টার্ন অ্যান্ড আস্ক দাস, তুমি শুধুমাত্র নাও যে আমাকে ঘুরেছো এবং আমাকে জিজ্ঞাসা করেছো। তারপরে নেক্সট কি বলছে, বলছে স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্ট অনলি, বলছে স্যার মহাশয় ইট ওয়াজ নট, বলছে এটা ছিল না হার হাজব্যান্ডস প্রেজেন্টস অনলি, শুধুমাত্র তার স্বামীর উপস্থিতিতে। অর্থাৎ কি বলছে, আমি যদি এই রুমে থাকতাম বা চলে যেতাম, তারপরেও যারা যারা আমার এই রুমে আসতো তারা সকলে এই ছবিকে নিয়েই এখানে আলোচনা করতো বা তারা এটাকে নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করতো। সেটা আমি থাকি, এখানে ডিউক আলফানসো বলছে যে আমি থাকি বা নাই থাকি, আমার এই রুমে যারাই আসে তারা আমার স্ত্রীর এই ছবির দিকে দেখে এবং তারা এই ছবিকে নিয়ে আলোচনা বা সমালোচনা করার চেষ্টা করে। তো এরপরে কি বলছেন যে কল্ড দ্যাট, মানে এটা ডেকে আনতো, কি ডেকে আনতো, বলছে দ্য স্পট অফ জয়, মানে আনন্দের চিহ্ন। এখানে ডিউক আলফানসো বলছে আমি যখন রুমে থাকতাম না বা আমি রুমে থাকতাম, প্রত্যেকটা অবস্থাতেই এখানে যে আগন্তুকগুলো আসতো, এখানে যে স্ট্রেঞ্জ পার্সনগুলো যারা আসতো, তারা আমার ওয়াইফ বা আমার স্ত্রীর ছবিকে দেখে যখন তারা ব্যাখ্যা করতো, তাদের এই ছবির ব্যাখ্যার মধ্যে, তাদের এই আলোচনার মধ্যে কি চলে আসতো, বলছে কল্ড দ্যাট, এটা ডেকে আনতো তাই স্পট অফ জয়, আনন্দের চিহ্ন। মানে এই ছবিকে নিয়ে যখন আলোচনা করা হতো আমার মনের মধ্যে আনন্দ লাগতো, যারা আলোচনা করতো তাদেরও ভালো লাগতো। সেই ছোট্ট জিনিসকে কবি এখানে বোঝানোর চেষ্টা করছেন। এরপরে কি বলছে, বলছে ইন টু দ্য ডাচেস চিক্স, এই আনন্দের স্পটটা বা স্পট অফ জয় বা আনন্দের চিহ্ন কিসের মধ্যে দিয়ে আসতো, বলছে ইন টু দ্য ডাচেস চিক, মানে এই ডাচেস যিনি ছিল বা রানীর যে গাল, এই যে গাল, এই গাল থেকে কি হতো, বলছে আনন্দের চিত্রটি বা আনন্দের যে সাইন এটা আমরা বুঝতে পারতাম। তো এখানে ডিউক আলফানসো ওই স্ট্রেঞ্জ পার্সনকে বোঝানোর চেষ্টা করছে যে যদি তুমি আমার ওয়াইফের বা যদি তুমি এই দেয়ালে টাঙানো যে ছবিটি বা চিত্রটি, এই ছবির গালের দিকে তাকাও, তাহলে তুমি বুঝতে পারবে এই ছবির গালের মধ্যে আছে স্পট অফ জয়, অর্থাৎ আনন্দের চিহ্ন। মানে ওই যে রানীর যে গাল, সেই গালের মধ্যেই যেন আছে আনন্দ, অর্থাৎ রানী হয়তো তিনি পৃথিবীতে নেই, কিন্তু তার যে হাসি, কিন্তু তার চাহনি, তার যে দৃষ্টিভঙ্গি, এটা পৃথিবীর মধ্যে এখনও যেন বিচরণ করে। আর তার বিচরণ করার এই যে ব্যাপারটা, এটা এই ছবির মাধ্যমে ফ্রা প্যান্ডলফ নামের একজন চিত্রকার তিনি সুন্দর করে প্রস্ফুটিত করার চেষ্টা করে গেছে। এরপরে কি বলছেন যে পারহ্যাপস, সম্ভবত ফ্রা প্যান্ডলফ চান্স টু সে, ফ্রা প্যান্ডলফ বলতে চেয়েছেন, এখানে ডিউক আলফানসো সেই আগন্তুক ব্যক্তিকে বলছে যে ফ্রা প্যান্ডলফ যিনি আমার স্ত্রীর বা যিনি আমার ওয়াইফের এই ছবিটাকে তৈরি করেছিলেন, তিনি সম্ভবত বলতে চেয়েছিলেন, কি বলতে চেয়েছিলেন, বলছে কি হার ম্যান্টল ল্যাপস, মানে তার এই যে ম্যান্টল মানে তার চাদর, ল্যাপস মানে হচ্ছে ঢেকে রাখা বা ঝুলিয়ে রাখা। তো ফ্রা প্যান্ডলফ বলতে চেয়েছেন তার চাদর দিয়ে ঢেকে রাখা কোনটা, বলছে কি যে ওভার মাই লেডিস রিস্ট, আমার এই যে স্ত্রীর, যে আমার যে লেডি বা আমার যে এই যে স্ত্রী বা ওয়াইফ আছে, এর যে রিস্ট বা কবজি, বলছে এর কবজি পর্যন্ত চাদর দিয়ে ঢেকে রাখা হাত, সেটা কি হচ্ছে টু মাচ অর পেইন্ট, বলছে অথবা এই পেইন্টটাকে বা এই ছবিটাকে কি হচ্ছে, বলছে মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস, যেটা আর কোনোদিন রিপ্রোডিউস করা বা নতুন করে পুনরুজ্জীবিত করা বা নতুন করে আঁকা সম্ভব নয়। অর্থাৎ এখানে ডিউক আলফানসো সে আগন্তুক ব্যক্তিকে বলছে আমার স্ত্রীর ছবিটাকে তৈরি করার পরে হয়তো ফ্রা প্যান্ডলফ বলেছিল যে আমি এই স্ত্রীর চাদরে ঢাকা হাতটাকে যেমন করে বানিয়েছি, এই হাতটা অথবা এই সম্পূর্ণ চিত্রটা আমি আমার জীবনে দ্বিতীয়বারের জন্য রিপ্রোডিউস করতে বা তৈরি করতে আর পারবো না। নেক্সট কি বলছে, বলছে দ্য ফেইন্ট হাফ ফ্লাশ, মানে এই বলছে অর্ধ ঝলসানি দ্যাট ডাইজ অ্যালং হার থ্রট, মানে তার এই অর্ধ ঝলসানি যে গলা, এই যে হাফ ফ্লাশের একটা মিনিং আছে, যেটা হচ্ছে কি যে গলায় একটা লালচে আভা। যে আমাদের ডিউক আলফানসো আগন্তুক ব্যক্তিকে বলছেন যে ফ্রা প্যান্ডলফ এই ছবিটা তৈরি করার পরে হয়তো তিনি বলতে চেয়েছেন এই চাদরে ঢাকা যে হাত বানিয়েছি বা গলার যে লালচে আভা বানিয়েছি বা এই সম্পূর্ণ চিত্র যেটা আমি তৈরি করেছি, আমি আমার জীবনে দ্বিতীয়বার হয়তো এইরকম কোনো চিত্র আর তৈরি করতে পারবো না। এরপরে কি বলছে, বলছে সাচ স্টাফ, মানে এই মন্তব্য করা, অর্থাৎ ফ্রা প্যান্ডলফ হয়তো এই জিনিসগুলোকে মন্তব্য করেছিলেন। তো এরপরে কি বলছে, বলছে ওয়াজ কার্টেসি, কার্টেসি মানে হচ্ছে ভদ্রতা, বলছে এই ভদ্রতা কার ভদ্রতা, বলছে সি থট, অর্থাৎ আমার রানীর, বলছে আমার রানীর এই ভদ্রতা অর্থাৎ তিনি ভেবেছিলেন বা এই রানী ভাবতেন, কি ভাবতেন, বলছে অ্যান্ড কজ এনাফ, এবং তার এই ভাবনাটাই যথেষ্ট ছিল, ভাবনার কারণটাই যথেষ্ট ছিল ফর কলিং আপ দ্য স্পট অফ জয়, আনন্দ চিহ্ন ডেকে আনার জন্য।
অর্থাৎ আমার রানীর যে ভদ্রতা ছিল বা আমার ওয়াইফের যে ভদ্রতা ছিল বা তিনি যে ব্যবহারগুলো করতো, তার এই ভদ্রতা বা তার এই ব্যবহার আনন্দ ডেকে আনার জন্য যথেষ্ট ছিল। অর্থাৎ এই রানী যার সঙ্গে ব্যবহার করতো বা কথা বলতো, তার কথা শুনে বা এই রানীর কথার মানে আওয়াজ, ভয়েস বা তার ব্যবহার দেখে যে কোনো ব্যক্তি সহজেই মুগ্ধ হয়ে যেত এবং তার মুখ দিয়েও হাসি বেরিয়ে আসতো। তাই এখানে বলছে কি যে ওয়াজ কার্টেসি, তার এই ভদ্রতা, সে থট, সে ভাবতো অ্যান্ড কজ এনাফ, এবং এটাই যথেষ্ট ছিল ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, যে আনন্দের এই চিহ্ন এটা ডেকে আনার জন্য। এরপর কি বলছে, সি হ্যাড এ হার্ট, সি হ্যাড, তার ছিল এই হার্ট, একটা হৃদয়, রানীর একটা হৃদয় ছিল। এই হৃদয়টা আর সাধারণ 5টা মানুষের মতো নয়। কেমন হৃদয়? বলছে হাউ শ্যাল আই সে, আমি কিভাবে তোমাকে বলি। এখানে ওই যে ডিউক আলফান্সো বলছে আগন্তুক ব্যক্তিকে যে আমার রানীর একটা হৃদয় ছিল বা মন ছিল, আমি কিভাবে তোমাকে বর্ণনা করি, সেটা কেমন। বলছে টু সুন মেড গ্লাড, টু সুন, খুব তাড়াতাড়ি, মেড গ্লাড মানে সে খুশি করতে পারতো। মানে আগে বলেছি এই রানী যার সঙ্গে কথা বলতো সে খুশি হয়ে যেত। তো এখানে ডিউক আলফান্সো পরে ক্লিয়ার করে বলছে কি যে হাউ শ্যাল আই সে, কিভাবে আমি তোমাকে বলি, টু সুন মেড গ্লাড, সে খুব তাড়াতাড়ি খুশি করে দিতে পারতো। আর কি বলছে, টু ইজিলি ইমপ্রেস, টু ইজিলি, খুব সহজে ইমপ্রেসড করতো, অর্থাৎ মুগ্ধ করে দিতে পারতো। কাদেরকে? বলছে কি সি লাইক হোয়াট এভার সি লুকড অন, বলছে কি সি লাইক, সে পছন্দ করতো বা তিনি পছন্দ করতেন কোনগুলোকে, বলছে হোয়াট এভার সি লুকড অন, যেগুলো তিনি দেখতেন। আমরা সকলে জানি পৃথিবীতে সুন্দর বলে কিছু হয় না, আমরা সুন্দর দৃষ্টি নিয়ে যেগুলোর দিকে তাকাই সেটাই হচ্ছে সুন্দর। তো এখানে এই রানী কেমন ছিল? এই রানী চোখের সামনে যা কিছু দেখতো সব কিছুকে তিনি সুন্দর দেখতেন, কারণ তার অন্তরটা ছিল সুন্দর। তাই এখানে ডিউক আলফান্সো বলছে আমার ওয়াইফ কি করতো, বলছে সি লাইক, তিনি পছন্দ করতেন কোনগুলোকে, বলছে হোয়াট এভার সি লুকড অন, যেগুলোই তিনি দেখতেন। এরপর কি বলছে, বলছে অ্যান্ড হার লুকস, এবং তার এই দৃষ্টি বা এবং তার এই চাহনি, সেটা কি হতো, বলছে ওয়েন্ট এভরিহোয়ার, মানে প্রতিটি জায়গায় চলে যেত। তো ডিউক আলফান্সোর যে রাজসভা বা ডিউক আলফান্সোর যে প্রাসাদ ছিল, ইট ওয়াজ নট টু স্মল, এটা খুব ছোট ছিল না। তাই এখানে আলফান্সো বলছে যে তার এই দৃষ্টিটি বা অ্যান্ড হার লুকস, তার এই চাহনি, ওয়েন্ট এভরিহোয়ার, প্রতিটা জায়গায় চলে যেত। মানে তিনি শুধুমাত্র ঘরের মধ্যে বন্দি থাকতো না বা শুধু এই রুমের মধ্যে বা প্রাসাদের মধ্যে ঘুরতেন না, তার এই দৃষ্টি বা তার চাহনি সব দিকে যেত। অর্থাৎ তিনি কি করতেন, চারিদিকে ঘুরে বেড়াতেন। আর কি হতো, বলছে স্যার ইট ওয়াজ অল অন, এই সমস্ত কিছুতে হচ্ছে একটা, বলছে এতক্ষণ যা কিছু বললাম এই সব কিছু তার একটা গুণ, এই যে সে খুব সুন্দর দেখতে ছিল, এই যে সে সবার সঙ্গে কথা বলতো, তার কথা শুনে সবাই কি খুশি হয়ে যেত, সে চারিদিকে ঘুরে বেড়াতে, বলছে এই সমস্ত কিছু তার একটা মাত্র ক্যারেক্টারিস্টিক, মানে তার একটা মাত্র বৈশিষ্ট্য। তাহলে 100-র মধ্যে যদি একটা বৈশিষ্ট্য এরকম হয়, বাকি 99টা আরও কেমন, আসলে রানী কেমন ছিল। এরপরে কি বলছে, বলছে কি যে মাই ফেভার, ফেভার মানে হচ্ছে উপহার, বলছে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, আমার উপহার কোথায় ছিল, বলছে অ্যাট হার ব্রেস্ট, মানে কোথায়, তার বুকে। অর্থাৎ এখানে রাজা বলছে কি, এখানে ডিউক আলফান্সো বলছেন যে আমি আমার ওয়াইফকে একটা উপহার দিয়েছিলাম, সেটা কি, একটা চেন, আর সেই চেনটা কোথায় ছিল, বলছে অ্যাট হার ব্রেস্ট, মানে তার বুকে। অর্থাৎ এখানে রানী রাজার সঙ্গে তার যে ভালো সম্পর্ক সেটাকে এখানে বর্ণনা করার চেষ্টা করছে ডিউক আলফান্সো, বলছে আমি তাকে খুশি করে একটা উপহার দিয়েছিলাম, সেটা ছিল একটা চেন বা সেটা একটা গলার হার, আর সেই হারটাকে সে সবসময়ের জন্য তার বুকের উপর পরে রাখতেন। তারপরে কি বলছে, বলছে দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, কিসের মতো লাগতো, যেন মনে হতো ড্রপিং অফ দ্য ডে লাইট, মানে সারা দিনের আলো কোথায় চলে যাচ্ছে, বলছে কি ডে লাইট ইন দ্য ওয়েস্ট, মানে পশ্চিমের আকাশে, মানে পশ্চিমের আকাশে সূর্য যেমন অস্ত যায়, আমার স্ত্রীর মুখের দিকে তাকালে বা আমার স্ত্রীর গলার হারের দিকে তাকালে বা আমার উপহারের দিকে তাকালে আমার মধ্যে সেই রকমই একটা ফিলিংস আসতো, যেন আমার মনে হতো পশ্চিমের আকাশে সূর্য দিগ, মানে সূর্য যে অস্ত যাওয়ার ব্যাপারটা আমি আমার স্ত্রীর মুখের মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে কি বলছে, বলছে দ্য বাউজ অফ চেরিজ, মানে চেরি গাছের ডাল, আর কি বলছে, বলছে সাম অফিসিয়াস ফুল, কিছু সত্যিকারের বোকা লোক, বলছে আমার স্ত্রী না এতটা সাধারণ ছিল যে চেরি গাছের কোনো ডাল, সাম অফিসিয়াস ফুল, মানে কোনো বোকা ব্যক্তিরা যদি আনতো। এখানে বলছেন কি যদি কোনো বোকা, যারা হদ্দ বোকা বা যারা একদম মানে যাদের কি কোনো বুদ্ধিসাধ্য কিছু নেই, এই রকম লোকও যদি কেউ চেরি গাছের সামান্য ডালকে ভেঙে আনতো এবং এনে সেগুলো কি করতো, বলছে ব্রক ইন দ্য ওয়ার্কআউট, কোথায় থেকে, বাগান থেকে ভেঙে আনতো, ফর হার, তার জন্য, দ্য হোয়াইট মিউল অথবা খচ্চর। এখানে ডিউক আলফান্সো বলছে আমার স্ত্রীর মাইন্ডটা, আমার স্ত্রীর মন বা তার যে মানে হৃদয়টা, এটা এতটাই সুন্দর ছিল যে যদি কোনো হদ্দবোকা মানুষ সে কিচ্ছু না এনে যদি চেরি গাছের একটা ডাল ভেঙে আনতো বা কোনো খচ্চরকে এনে আমার ওয়াইফকে উপহার দিত বা আমার রানীকে যদি সে উপহার দিত, তাহলে আমার রানী এই ছোট্ট গাছের ডাল পেয়েও খুশি হয়ে যেত। অর্থাৎ কেমন ছিল বা কেমন হৃদয়ের ছিল সেই রানী, সেটা এই কবিতার মধ্যে কবি বর্ণনা করার চেষ্টা করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওর পরবর্তী পার্ট আমরা এর পরের ভিডিওতে আপলোড করব।
যেহেতু একটা ভিডিওতে পুরোটা দিলে অনেক বড় হয়ে যায় এবং তোমাদের দেখতে সমস্যা হতে পারে, তাই আমরা পার্ট 2 যেটা আসবে এই কবিতার, তার মধ্যে মাই লাস্ট ডাচেসের পরের পেজে যেটা আছে পেজ নাম্বার 56, মানে 56 পেজে যা কিছু আছে সেটাকে নিয়ে লাইন বাই লাইন এরকম বাংলা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো যদি তোমরা পরের পার্টটি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।